একজন অজ্ঞাতনামা ব্যক্তি যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে, কন্ট্রাক্ট কিলিং। জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করি। কারণ আমি একটা খবর পাইছি, সিরিয়াসলি একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। ব্যারিস্টার সুমনের কলালাপ ভাইরাল হয়, তাকে নাকি কে হুমকি দিয়েছে এবং ব্যারিস্টার সুমন কিন্তু এই হুমকিটাকে কেন্দ্র করে থানায় একটা মামলাও করেছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনকে কে হুমকি দিয়েছে এবং ব্যারিস্টার সুমনের এই কলালাপটির মধ্যে কি রয়েছে এই ভিডিওতে কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। এবং সে কিন্তু তার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট দিয়েছে এবং সেই পোস্টের মধ্যে কিন্তু সেই ডিডি করার প্রমাণটি রয়েছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের সাথে এই কাজটি কে করতে পারে এবং ব্যারিস্টার সুমনকে এই হুমকিটি কে দিয়েছে? গাইস, আগে ব্যারিস্টার সুমনের কল রেকর্ডটি আপনারা শুনুন, তারপর দেখাবো যে ব্যারিস্টার সুমন সবার সামনে কি বলতেছে। একজন অজ্ঞাতনামা ব্যক্তি যিনি আমার এলাকার সোনারগাঁও থানার অফিসার ইনচার্জকে উনি বিভিন্নভাবে ফোন দিয়ে উনি আমার সাথে কথা বলতে চেয়েছেন। পরে ওসি সাহেব জিজ্ঞেস করছে যে কেন কথা বলবেন, তখন একটা মেসেজ দিয়েছে ওসি সাহেবকে জানায় যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে, কন্ট্রাক্ট কিলিং। তো সে আমার নাম শোনার পরে এই কিলিং গ্রুপ থেকে সে সরে গেছে। তখন ওসি সাহেব আমার বাসায় এসে আমার সাথে কথা বলায় দেন ওই অজ্ঞাতনামা ব্যক্তির, তার একটা ফোন নাম্বারও আছে। তখন সে আমারে বললো যে আপনি 2-3 দিন সাবধানে থাকবেন এবং এটার সাথে বড় বড় লোকজন জড়িত। এইটা জানার পর আর যে লোকটা আমার ফোন দিছে সে দাবি করতেছে সে সিলেটি এবং সে সিলেটি হিসেবে সে আমাকে ভালোবাসে এবং সে চায় না কোনোভাবেই আমি মারা যাই বা আমি হত্যাকাণ্ডের শিকার হই। তখন এইটা জানার পর আমার কাছে সিরিয়াস খুব পটেনশিয়াল থ্রেট মনে হইলো, তখন আমি জিডি করতে বাধ্য হয়েছি। তো এর আগেও আমি অনেকবার বিভিন্নভাবে আমি থ্রেটের শিকার হয়েছি, কিন্তু এইবার যেহেতু ওসি সাহেবের মধ্য দিয়ে আসছে এটা বিষয়টা, তখন আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা হেলাফেলা করার মতো সুযোগ নাই আমার সামনে। অজ্ঞাতনামা যে ব্যক্তি সে তাকেও আইডেন্টিফাই করে নাই, সে শুধু আমাকে বলছে যে কিলিং গ্রুপটা অ্যাক্টিভ, তারা অলরেডি বের হয়ে পড়ছে এবং তাদেরকে কন্ট্রাক্ট কিলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে, উপর থেকে কেউ না কেউ দায়িত্ব দিয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে বাই দা ওয়ে, কিন্তু আমি ওইভাবে তো চিন্তা করি নাই কখনোই, এই জন্যই আমি আসলে বেশি কনসার্ন। কিছুদিন আগে আমাদের আরেকজন মাননীয় এমপি দাবি করা হচ্ছে, অভিযোগ আছে যে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনার ঝিনাইদহের। তো উনি হওয়ার পর তো বিষয়টা তো আসলে আমাদের সবার জন্য, সব এমপিদের জন্য একটা অ্যালার্মিং। তো এই গ্রাউন্ডে যখন এরকম একটা জিনিস আসে তখন আমার জন্য তো বিষয়টা খুব কনসার্ন হওয়ার মতো। আমি তো আসলে অনেকগুলা দুর্নীতি বিরোধী কাজের সাথে আমি জড়িত। কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবেও আমি মামলা করেছি, কারো বিরুদ্ধে আমি সংসদে কথা বলেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলেছি, স্পিকারের সামনে কথা বলেছি। তো আসলে এইগুলা তো এখন আইডেন্টিফাই করা আমার জন্য ডিফিকাল্ট। এটা আসলে একমাত্র পুলিশই আইডেন্টিফাই করতে পারে বা অন্যান্য এনফোর্সিং এজেন্সি যারা, তারাই বলবে যে আসলে আমার থ্রেটটা কতটুকু। মানে আমি চাচ্ছি না যে মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে শোক প্রস্তাব হওয়ার চেয়ে মৃত্যুর আগে কিছু না কিছু অন্তত সবাই মিলে যদি কেন আমার মৃত্যু হবে এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমার জন্য ভালো হয়। আমি আসলে ব্যক্তিগতভাবে আমার মৃত্যুর জন্য আমি অত ভয় পাচ্ছি না, কিন্তু ভয় পাচ্ছি হচ্ছে গিয়ে যে আমার মৃত্যু পরে আমার এলাকাটার কি হবে, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে এদের জন্য আমার চিন্তা হয় বেশি। আমি আইনি প্রক্রিয়া হিসেবে আমি একটা জিডি করে রেখেছি, বাকিটা হচ্ছে গিয়ে প্রশাসন জানেন কিভাবে এগুলো হ্যান্ডেল করবে। বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। আমি কথা বললাম, কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না আমি এটা পারবো না, কারণ উনি ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী
আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএসের মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট করেছি, এগুলো আমি আমলে নেই না, কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে, এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই। এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না, তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে, তখন আমার মনে হয়েছে মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট, আমার এটা অবশ্যই আমলে নিতে হবে। তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি, সংসদ ভবনে চলে আসি। এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি। তো এরপরে আমি জিডিটা আমি গতকালকে করছি। কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন হচ্ছে, দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না, জানছে প্রথমে ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে। আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন, আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক। ওনারা আমাকে বলছেন, ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন, আমাকে বলছেন, আমাকে জিডি করতে হয়েছে। আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে। এখন রাষ্ট্রযন্ত্র, আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। কারণ হচ্ছে কি আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে, সেই তো আমারে বলার দরকার। সেই ব্যক্তি কই এখন? সে ব্যক্তি আইডেন্টিফাই করা নাই। পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে, কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের, তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড়লেখা বা সিলেটের কোন জায়গায় যেন। তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন, এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন, তার পরিবার সবাই মারা গেছে। আমার হবিগঞ্জের শাহ এম এস কিবরিয়া সাহেব মারা গেছে, আমরা তো কোনো প্রোটেকশনে দিতে পারিনি। আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আছে একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে, কারণ এরা খবর। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন ব্যারিস্টার সুমনের কল রেকর্ডটি। সে কিন্তু বলতেছে তাকে একজনে কল দিয়েছে, মানে তার এলাকার থানার ওসি, সে কিন্তু কল দিয়ে এই কথাটি বলে, মানে ব্যারিস্টার সুমনের পিছনে একটি গ্রুপ ঘুরতেছে, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলতেছে। এটা কিন্তু ব্যারিস্টার সুমন তার নিজের মুখেই বলে, তার কল রেকর্ডের মধ্যে এবং সবার সামনে কিন্তু একটা বক্তব্যের মাধ্যমে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় ভালো কাজ করে, তাকে কে মেরে ফেলবে এইটাই হচ্ছে কথা। সে তো সবসময় ভালো কাজ করে। এইটাই কিন্তু সকলে বার করার চেষ্টা করতেছে বা ট্রাই করতেছে। ব্যারিস্টার সুমনকে যদি এইসব হুমকি টুমকি দেয় তাহলে কি আমরা বসে থাকবো? আমরা কিন্তু তার এই বিরুদ্ধে প্রতিবাদ করব, কারণ ব্যারিস্টার সুমন একজন মানবতার ফেরিওয়ালা এবং সে কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের এই কথাগুলো সম্পর্কে আপনাদের কি মতামত এবং এই বিষয়টা শুনে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।